আরে ওয়েলকাম শ্যামা, ওয়েলকাম। তুই সেই একই রকম ভীতু রয়ে গেলি বল। আমি একটা ফোন করলাম, অমনি ভয় ছুটতে ছুটতে চলে এলি। শ্যামা, তোর মেয়ের 18 বছর বয়স হয়ে গেল, এখনো তুই বদলালি না। ভুল করছো রাধা দিদি। যে শ্যামা তোমার হয়ে 5 মাস খাটতো, যেই শ্যামার গলা ব্যবহার করে তুমি মঞ্চে উঠে গান গাইতে, সেই শ্যামা আর আজকের শ্যামার মধ্যে অনেকটা ফারাক আছে। যাকে দেখো, আমি ওসব পুরনো কথা আজকে তুলতে চাই না। যেটা বলতে আমাকে ডেকে পাঠিয়েছো সেটা বলো। বাবা, মুখের বুলিটা কিন্তু একই রকম আছে। রাধা দিদি দেখো, আজকে আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তাই বলছি যে বলো না কি বলতে ডেকেছো আমাকে। সেই তো তুই এখন সেলিব্রিটি মানুষ বলে কথা, তোর কি আর আমার জন্য সময় আছে? তোর কত তাড়া, তোর মাথার উপর কত প্রেশার, তাই না? এনিওয়ে, আমি ভেবেছিলাম কি বলতো, যে তোর সঙ্গে কোথাও একটা বসে 1 কাপ চা খেতে খেতে কথাগুলো সেরে ফেলবো। আফটার অল তুই আমার ছোটবেলাকার সঙ্গী বলে কথা। থাক না রাধা দিদি, সেসব নয় পরে একদিন হবে। আজকে বলো না কি বলতে তুমি আমাকে ডেকেছিলে। জানিস তো শ্যামা, তোকে আমি এখন যত দেখি, আগে শ্যামার সঙ্গে কোনো মিলই পায় না। আগে যে তুই আমার জন্য স্টেজের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইতিস, গলা দিতিস, আবার আমি যখন স্টেজে উঠতাম তার আগে আমার চুল বেঁধে দিতিস, আবার তুই তোর পরিবারকে বাঁচানোর জন্য কত কিছু করতিস, তোর মনে আছে? আবার আমার টাকায় তোদের সংসার চলতো। না রাধা দিদি, ওটা আমার নিজের অর্জন করা টাকা ছিল, তুমি আমাকে দয়া করতে না। আর আমার জন্য যে সবাই তোমাকে গায়িকা রাধারানী বলে চিনত, সেটা নিশ্চয়ই তুমি এতদিনে ভুলে যাওনি। দেখো, সেদিনের সঙ্গে আজকের অনেক পার্থক্য আছে। আজ যেমন তুমি দত্ত এন্টারপ্রাইজের বাড়ির বউ, আমিও কিন্তু চৌধুরী বাড়ির বউ। তাছাড়া এখন আমি সকলের প্রিয় কৃষ্ণকলি। এখন বোধহয় তোমার আর আমার স্ট্যাটাসে খুব একটা বেশি পার্থক্য নেই। তোর ভুল ধারণা শ্যামা, চৌধুরীদের কোম্পানির চেয়ে আমার কোম্পানি 4 গুণ বড়। তাছাড়া চৌধুরী বাড়ির গাড়ি সম্পত্তি সবই এখন আমার দখলে। 40 কোটি টাকার বিনিময়ে 1 মাসের বন্ডে বাড়িটা মর্টগেজ নিয়েছি আমি। আর সেই দেনা শোধ করার জন্য মাত্র 10 দিন হাতে আছে। তার মানে আমার সন্দেহই ঠিক। কেন শ্যামা, ছোটদা তোকে কিছু বলেনি? বলেছে, আমি তখনই বুঝতে পেরেছিলাম ত্রিপাঠীকে তুমিই কাজে লাগিয়েছো। আমি এই কথাটা ছোট কর থেকে বলেও ছিলাম, শুধু তোমার কথায় এখন নিশ্চিত হলাম। বাবা ভেরি গুড, তাহলে তো ব্যাপারটা মিটেই গেল। মিটলো কোথায়? মেটাবো বলেই তো এসেছি। বাবা শ্যামা, তোর মাথায় তো দেখছি বেশ বুদ্ধি হয়েছে। বেশ তাহলে প্রস্তাবটা বরং শুনেই নি। তখন থেকে তো সেটাই শুনতে চাইছি। বলো, কি কারণের জন্য আমাদেরকে বিপদে ফেলে, আমাদেরকে প্রতারণা করে আমাদের কাছ থেকে তুমি ঠিক কি আদায় করতে চাইছো? আচ্ছা শ্যামা, তুই আমার একটা কথা বলতো, তুই তো নিশ্চয়ই চাস না যে আমার প্রতারণা সফল হোক। আবার তুই নিশ্চয়ই এটাও চাস না যে চৌধুরী পরিবারের মানুষগুলো পথে বসুক, রাইট? অবশ্যই চাই না রাধা দিদি। ব্যাস, তাহলে তোকে আমার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে। করবি? আগে বলো, তারপর ভেবে দেখি করা যায় কিনা। দেখ শ্যামা, তোর হাতে অপশন দুটো। 1, কৃষ্ণাকে কম্পিটিশন থেকে সরিয়ে ফেলতে হবে। সরাবো না, আমি আমার মেয়েকে কিছুতেই কম্পিটিশন থেকে সরাবো না। কৃষ্ণা গাইবে আর জিতবেও। না শ্যামা, তোর এটা ভুল ধারণা। কৃষ্ণা কম্পিটিশনে জিতবে না, জিতবে আমার মেয়ে রায় দত্ত। রায়কে জেতাতে হলে যে আমার মতো তোমাকে আরো একটা গলা ভাড়া করতে হবে রাধা দিদি। তুমি নিজে যেমন সব মানুষকে ঠকাতে, এখন কি তোমার মেয়েকে দিয়েও সবাইকে ঠকাবে? এবার কিন্তু আমি সত্যি মেনে নিলাম যে তোর মাথায় বুদ্ধি হয়েছে। কি তাড়াতাড়ি সবটা বুঝে গেলি বল। এক্স্যাক্টলি,
আমি ঠিক সেটাই ভাবছিলাম। যেমন তুই আমার জন্য গলা দিতিস, তুই আমার হয়ে গান গাইতিস, ঠিক আমার মেয়ের জন্য সেরকম কেউ একজন গান গাইবে, গলা দেবে। কিন্তু সেই একজনটা কে? কে? দেখ শ্যামা, এখন নতুন করে কাকে খুঁজবো বলতো মেয়ের জন্য? আবার সে কতটা ভালো গান গায় কি গাইতে পারে না সেগুলো তো বুঝতেও পারবো না। তাই আমি এসব ঝামেলার মধ্যে যেতে চাই না। বরং আমার জন্য যে গান গাইতো তাকে আরেকবার কাজে লাগিয়ে দিই। দেখ শ্যামা, তোর ভালো গান গাওয়ার অভ্যাসও আছে, তুই দুর্দান্ত গাস। ফেমাস সিঙ্গার কৃষ্ণকলি মিসেস শ্যামা চৌধুরী। রাধা দিদি, নিখিল, কি রে একা একা বসে আছিস কেন? কি হ্যাঁ রে, ব্যাপারটা কি তোর? বাড়ি যে ঢুকেছিস সেটা একবার মাকে জানানোর প্রয়োজন বোধ করিস না? ভাগ্যি বিজলি বললো যে ছোটদাদা বাবু উপরে উঠছে, সেই জন্য জানতে পারলাম তো। এই তো ফিরলাম মা। আমি যেতাম তোমাদের কাছে। হ্যাঁ যেতাম। এ কি করেছিস ঘরের অবস্থা? হ্যাঁ, জামা কাপড়টা পর্যন্ত ছাড়িসনি, সব ছড়িয়ে রেখে দিয়েছিস। কি রে, হ্যাঁ খিদে পেয়েছে নাকি? কিছু খাবি টাবি? না মা, আমার খেতে ইচ্ছে করছে না। আসলে আমার শরীরটা ভালো লাগছে না। সে আবার কি কথা? হ্যাঁ দেখি, জ্বর টর এসছে নাকি? দেখার কিছু নেই মা। না মা, আমার জাস্ট একটু টায়ার্ড লাগছে, দ্যাটস ইট। তা ক্লান্ত লাগবে না? এত খাটা খাটনি, সারাক্ষণ খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই। আর শোন, তোর বাবা খোঁজ করছিলেন নিখিলটা কোথায়, কখন ফিরবে, আমার সঙ্গে দেখা করলো না কেন? হ্যাঁ মা, আমার জন্য তোমরা এত চিন্তা কেন করছো? আমি ঠিক আছি, প্লিজ এত চিন্তা করো না। ওই দেখো, তোর জন্য চিন্তা করবো না তো কার জন্য চিন্তা করব? শুধু আমার ছোট ছেলেটাই সবার জন্য চিন্তা করে যাবে, সবার কথা ভাববে, আর তার কথা কেউ ভাববে না? তা কি হয়? বিজনেসম্যান নিখিল চৌধুরী আজকাল কি জালিয়াতির ব্যবসা করছেন নাকি? আপনাদের ওই জমিতে আমি প্রমোটিং করে ফ্ল্যাট তুলব, বুঝতে পারলেন? সবার কথাই তো ভেবেছিলাম মা, ভাবতে গিয়ে আবার কি ভুল করলাম। কি করে যে বলবো তোমাদের কিছুই বুঝতে পারছি না। চিন্তা করি কি আর সাধে? এতগুলো বছর সেই ছোট থেকে তোর ওপর তো একটার পর একটা বিপদ। হ্যাঁ, সেই যখন স্কুলে পড়তিস তুই, তখন সেই দুষ্ট লোকগুলো তোকে ধরে নিয়ে গেল। তারপর থেকে তোর জীবনে তো একটার পর একটা বিপদ এসেই গেছে। তাই চিন্তা হয় তোকে নিয়ে, সবচেয়ে বেশি আগলে রাখি তোকেই। তা সত্ত্বেও দেখ না, এতগুলো বছর কিভাবে তুই কাটালি। আমি আর তোর বাবা দেখেছি তো কিভাবে তিলে তিলে তুই শেষ হয়ে যাচ্ছিলি। এখন অবশ্য আমার আর কোনো চিন্তা নেই। এখন শ্যামা ফিরে এসেছে, সমস্ত দায়িত্ব এখন তার। আর ছোট দিদি আছে, এখন তো আমাদের বাড়ির কোনা কোনা আলোয় ঝলমল করে উঠেছে। হ্যাঁ, খুশি আর খুশি, আনন্দ আর আনন্দ। শুধু আমার দাদু বাইরে যদি চলে আসে 16 কলা পূর্ণ হয়, তাই না বল? হ্যাঁ, হ্যাঁ নিখিল, কি রে, আমি কিছু বলছি তো, শুনছিস? বলো না মা। আর বলবো না তো, আর বলবো না। তুই শুনছিস না? না, আহারে সত্যিই ক্লান্ত হয়ে গেছিস। আর আমি থাকলেই বক 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 করবো, তুই বিশ্রাম নিতে পারবি না। শোন না, বলছি যে একটু হাত মুখ ধুয়ে, দরকার পড়লে স্নান টান করে নিচে আয়, কিছু মুখে দিয়ে বিশ্রাম কর, কেমন?
বলবো? বলছি যে বাবাটার সঙ্গে একটু কথা বলে আয় না, যা না। মানুষটা এই বয়সে এসে বড় একা হয়ে গেছে তো, তোরা একটু কথা বললে ওনার ভালো লাগে, ভালো থাকে। কিরে, যাবি তো? যাবো মা, যাবো। হ্যাঁ আয় আয়, দেখি তোর খাবার দাবারে জোগাড় করি, সারাদিন না খেয়ে থাকিস না। ও বলছি যে শ্যামা এই সন্ধ্যেবেলা কোথাও একটা বেরোলো, কি কেনাকাটা? আচ্ছা তোকে কিছু বলেছে টলেছে? কিছু কেনাকাটা আছে ওর? হ্যাঁ মা, ওই শ্যামা কেনাকাটা করতেই গেছে। হ্যাঁ, সে গেছে, বেশ করেছে, কিন্তু বড় বৌমাকে নিয়ে গেলেই তো হতো। একা একা কেন বেরোলো বলতো সন্ধ্যেবেলায়? বড় বৌমা থাকলে একটু ভরসা পেতাম। সবে সবে স্মৃতি ফিরেছে মেয়েটার, যদি দোকানপাটে গিয়ে আবার সব ভুলে টুলে যায়, আবার যদি হারিয়ে যায়, তখন কি হবে বলতো? না না মা, তুমি চিন্তা করো না, শ্যামার সবকিছু মনে পড়ে গেছে, চিন্তা করো না তুমি। চিন্তা ছাড়া আমার জীবনে যে কি আছে এত বছরে তো খুঁজে পেলাম না। দেখবি চিন্তা করতে করতে আমি একদিন শেষ হয়ে যাব। তুমি এসব বলো না মা, এসব বলো না তুমি। আমি সব ঠিক করে দেবো মা, সব ঠিক করে দেবো আমি। ওমা, তোর আবার কি হলো? আমি তো ওরকম কথা বলেই থাকি। আর আমার তো এখন যাওয়ার বয়স, তাই না? আমি বলবো না, মরার কথা তো কে বলবে? আর সব তো ঠিকই আছে, তাই না? হ্যাঁ, কি রে? এসব শেষ হয়ে যাওয়ার কথা মা বলো না, প্লিজ প্লিজ বলো না। আমি তো বলছি আমি সব ঠিক করে দেবো। কি ঠিক করে দেবে তুই? সব তো ঠিকই আছে। ও বুঝেছি, সেই ছোটবেলার মতো, হ্যাঁ, দুষ্টুমি করে এসে মায়ের কোলে মুখ গুজে চুপটি করে শুয়ে থাকতিস। হ্যাঁ, আবার কোনো দুষ্টুমি করেছিস নাকি? আরে বকবো না, বকবো না, বল না, কিছু লুকোচ্ছিস? কি হয়েছে বল, একবার কি আমাকে বল। না না মা, কিছু হয়নি। তুমি তুমি এইভাবে বলছো কেন? কিন্তু কি জানিস, তোকে এরকম করতে দেখলে না, তোর এইরকম হাব ভাব দেখলে আমার বড় দুশ্চিন্তা হয়। শোন না বাবা, তুই ঠিক থাক, তাহলে সব ঠিক থাকবে। যাই, এখন আবার কখন শ্যামা ফেরে সেই জন্য বসি ভাবতে। হ্যাঁ, চলে আসবে মা, একটু বাদেই চলে আসবে, তুমি চিন্তা করো না। যাই, সে ফিরবে জানি। এই তুই আয় শিগগিরি, স্নান টান করে জামা কাপড় বদলে শিগগিরি আয় নিচে, খাবার জোগাড় করছি। আয় আয়। শ্যামা তো আমার ফোনও ধরলো না। রাধারানী ওকে আবার কি প্যাচে ফেলছে কে জানে। সত্যি যদি মিস্টার ত্রিপাঠী রাধার লোকই হয়ে থাকে, তাহলে তো রাধা কিছু একটা শর্ত দেবেই। কি শর্ত দেবে? কৃষ্ণাকে সরিয়ে নিতে বললে শ্যামা কিছুতেই রাজি হবে না, আমি জানি। আর রাজি না হলে কি করবে রাধা? আমাদের বাড়ি, ব্যবসা সবকিছু নিলামে তুলবে। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে রাধা দিদি। কি বলছো? তোমার কোনো ধারণা আছে? তুমি এই কারণের জন্য আমাদের সম্পত্তি দখল করেছো? ছি রাধা দিদি, ছি। দেখ শ্যামা, তোকে আমি বারবার করে বলেছিলাম কৃষ্ণাকে কম্পিটিশন থেকে সরিয়ে নেওয়ার জন্য, তুই শুনলি না। অগত্যা আমার মাথার উপর জেদ বেড়ে গেল। ভাবলাম তোকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, আর দেখলাম যখন সুযোগ আছে তখন তোদের সম্পত্তিটা নিজের দখলে নিয়ে নি, সময় মতো কাজে লাগানো যাবে। আর লেগেও গেল। এইভাবে রাধা দিদি? উপায় কি বলতো শ্যামা? তুই তো নিজের চোখেই দেখতে পেলি আমার মেয়েটা কিরকম ঘাবড়ে টাবড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। দেখ, কম্পিটিশনে যখন ও একবার নাম দিয়েছে তখন তো ওকেই জিততে হবে। আবার কি বলতো জানিস, আমার মেয়েটা না কোনোদিন হারতে শেখেনি। আর আমি একজন মা হয়ে আমার সন্তানের দিকটা দেখবো না, কি করে হয় বলতো? রাধা দিদি, তুমি রায়কে বোঝাও, তুমি নিজের মনকে একটু বোঝাও। না রে শ্যামা, রায়ও তো বুঝতে সুঝতে চায় না। আসলে আজকালকার দিনের মেয়ে তো ভীষণ জেদি। আর তুই তো আমাকে চিনিস, আমিও না বেশি কিছু বুঝতে চায় না।
আর আমার মেয়েকেও ঠিক বিশেষ কিছু বোঝাতে চাই না। আচ্ছা শ্যামা, তোকে একটা কথা বল, কৃষ্ণা যেমন কম্পিটিশনে গান গাইছে গাক না, তাতে আমার কোনো আপত্তি নেই। পরের বারে আমার মেয়ে যখন ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে অনুষ্ঠানে ঢুকবে, তখন তুই বরং আমার মেয়ের হয়ে গানগুলো গেয়ে দিস। রাধা দিদি, দেখ, আমি জানি কৃষ্ণা খুব ভালো গান গায়, কিন্তু এটা তো মানতে হবে তোর থেকে ভালো গানের গলা কৃষ্ণার নয়। তাই আমি বলছি কি, তুই আমার মেয়ের হয়ে গান গাইবি, তোর মেয়ের প্রতিপক্ষ হয়ে। আর তুই যদি গান না গাস তাহলে কি হবে ভালোভাবে বুঝতে পারছিস। তোর চোখের সামনে তোর সাদের চৌধুরী বাড়ি বুলডোজার দিয়ে আমি ধ্বংস করে দেব। রাধা দিদি, এসব করে যে কিছু পাওয়া যায় না সেটা তো তুমি ভালো করে জানো। না শ্যামা, আমি জানি না এবং জানতেও চাই না। শুধু একটাই কথা জানি, যে ওই চৌধুরী পরিবার আমার সঙ্গে এবং আমার মায়ের সঙ্গে কুকুর বিড়ালের মতো ট্রিট করেছিল। আর আজ প্রতিশোধ নেওয়ার দিন এসে গেছে, আর আমি প্রতিশোধ নেবই। রাধা দিদি, তোমরা অন্যায় করেছি, কিন্তু তুমি তো এটা ভুলে যাওনি বলো, ওরা তো তোমাকে আশ্রয় দিয়েছিল, ওদের টাকায় তুমি খেয়েছিলে, বেঁচেছিলে। চুপ কর, খেয়ে পড়ে বলছিস? এই, কত টাকার খাওয়া পড়া দিয়েছে? হ্যাঁ, বসন্ত চৌধুরীর থেকে জেনে নিয়ে বলিস। যত টাকা হয়েছে চেক লিখে তোদেরকে দিয়ে দেব। ভালো কথা, আজকে যে কথাটা বললাম ঠান্ডা মাথায় ভেবে নিস। আর যদি ঘুণাক্ষরেও জানতে পেরেছি না এই কথাগুলো অন্য কেউ জানতে পারছে, তাহলে কিন্তু সাধের চৌধুরী বাড়িটা নিলামে উঠে যাবে। বসন্ত চৌধুরীর তিনকালের শেষটা এই রাস্তাতেই করতে হবে। আর আরেকটা কথা, আমার মেয়েকে যদি বিন্দু মাত্র হারানোর চেষ্টা করেছিস তাহলে কি হবে বুঝতে পারছিস তো? সেই দিনই তোদের ওই চৌধুরী বাড়িতে লাস্ট দিন হবে। কথা ছিল সর্বস্ব দিয়ে কৃষ্ণাকে জেতাবো আমি, আর এখন ওরই সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে আমাকে। এটা কি করে সম্ভব কৃষ্ণ, কি করে সম্ভব এটা? আমাদের সবার কত স্বপ্ন ছিল আমার মেয়েটা জয়ী হয়ে মঞ্চে দাঁড়া। আমি কি করে ওর বিরুদ্ধে গান ধরবো? আমায় বলো, আমি কি করে ধরবো ওর বিরুদ্ধে গান? আমি পারবো না, কিছুতেই পারবো না, আমি কিছুতেই না। শোন না শ্যামা, একটা কথা তোকে বলতে ভুলে গিয়েছিলাম। আমি যদি জানতে পারি তুই ইচ্ছা করে খারাপ গিয়ে আমার মেয়েকে হারানোর চেষ্টা করছিস, তাহলেও কিন্তু তোদের বাড়িটা নিলামে উঠে যাবে।
তোকে শুধু আমার মেয়ের হয়ে গান গাইলেই চলবে না, ভালো গান গেয়ে আমার মেয়েকেই জেতাতে হবে। আর আমি শুনেছিলাম ছোটদা নাকি সব জায়গা থেকে তোর গান সরিয়ে দিয়েছে। একদিকে আমার উপকারী হয়েছে, আসলে তোর নাম যতজন জানে তার থেকে তোর গান কম লোকই জানে। কিন্তু আমার একটা কথা আছে, তুই যদি একটু গায়কটা চেঞ্জ করে গাস তাহলে ভালো হয়। বুঝতেই তো পাচ্ছিস বয়সের ব্যাপার, কৃষ্ণকলির গান আবার যদি সবাই বুঝতে পেরে যায়, দেখিস রে শ্যামা, কেউ যেন বুঝতে না পারে যে তুই আমার মেয়ের হয়ে গলা দিচ্ছিস। সামনের কম্পিটিশনে আমার রাইবেটাকে জিততে হবে না? আর কটা দিন মাত্র হাতে আছে, যা ভাবার এই কটা দিনের মধ্যে ঠান্ডা মাথায় ভেবে নিস শ্যামা। আজ আমি চলি রে শ্যামা, বাই।